আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। হয়েছে যে আওয়ামী লীগের সম্ভাব্য কর্মসূচি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন জয়। ভারতের প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আওয়ামী লীগ নির্বাচন বন্ধ করতে আন্দোলনে নামবে এবং সেই আন্দোলন ঢাকায় সহিংসতায় রূপ নিতে পারে। মারাত্মক কথা। এই ধরনের কথা কেন বলছেন, কোন বুদ্ধিতে বলছেন? ঘোষণা দিয়ে এই ধরনের কর্মকাণ্ডে কেন নামতে চলেছেন? তাতে করে যদি এই সহিংসতা যদি আওয়ামী লীগ নাও করে, সমস্ত দোষ তো আওয়ামী লীগের ওপরে চাপবে। এই রাজনৈতিক মেধা নিয়ে কতটা দলকে এগিয়ে নিতে পারবেন তিনি, সেটা একটা বড় প্রশ্নই বটে। এমন বক্তব্য এমন সময় এসেছে, এই যে ইনকিলাবও বলছে, এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন নিরাপত্তা বিশ্লেষক ও রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ আশঙ্কা প্রকাশ করছেন পরিকল্পিত সহিংসতা, অরাজকতা ও বিশৃঙ্খলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে। তাদের মতে সাম্প্রতিক কিছু ঘটনা, হামলার অভিযোগ ও নাশকতার যে ব্যাপারগুলো উঠে এসেছে, নাশকতার আশঙ্কা দেশের অভ্যন্তরে নিরাপত্তা ব্যবস্থার বড় ধরনের ঝুঁকির যে ইঙ্গিত দিচ্ছে। ধারণা করা হচ্ছে এই মাস্টার প্ল্যানের অংশ হিসেবেই হাদিকে আক্রমণ করা হয়েছে। ইনকিলাবও কিন্তু ঠিক যে কথা বলছিলাম যে মানে এই সজীব জয়ের এই ঘোষণাটা বরং তাকে এবং তার দলকে বড় ধরনের বিপদেই ফেলবে। এছাড়া আরও বড় ধরনের আশঙ্কা, নাশকতার আশঙ্কা করা হয়েছে। অনেকেই মনে করছেন যে এগুলো হতে পারে এবং আওয়ামী লীগের দ্বারাই এটা হতে পারে। জয় বলেছেন যে এই মুহূর্তে আমাদের লক্ষ্য হলো নির্বাচন বন্ধ করা, ইন্ডিয়া টুডেকে তিনি বলেছেন। তার বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগ নির্বাচনী প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাবে এবং রাজধানী ঢাকাকে কেন্দ্র করে পরিস্থিতি অশান্ত হয়ে উঠতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করছেন। তিনি আরও দাবি করেছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন আয়োজনকে কেন্দ্র করে যে বাস্তবতা তৈরি হয়েছে তাতে শান্তিপূর্ণ প্রতিবাদের সম্ভাবনা কম। জয় বলেন যে আওয়ামী লীগ নির্বাচন বন্ধ করতে প্রতিবাদ করবে এবং সেটা ঢাকায় সহিংসতায় রূপ নেবে। কি মারাত্মক কথা যে একেবারে ওপেনলি বলছেন যে সহিংসতায় রূপ নেবে। ভারতীয় গণমাধ্যমে দেয়া এই বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এটা নিয়ে আলোচনা শুরু হয়েছে। খুব স্বাভাবিক ব্যাপার। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে একজন প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্যের এমন প্রকাশ্য মন্তব্য নির্বাচনের আগ মুহূর্তে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে দেবে। খুবই স্বাভাবিক। এরকম প্রকাশ্য বক্তব্য দেওয়াটা নির্বাচনের পরিবেশকে আরও মানে আতঙ্কিত করবে এবং এরই মাঝে বাংলাদেশ সরকার ভারতীয় হাইকমিশনারকে ডেকে সেই অভিযোগ করেছেন। এই যে ব্যাপারগুলো, মানে সরকার যে অভিযোগটা ভারতীয় সরকারকে করছে, যদিও ভারতীয় সরকার সেটা প্রত্যাখ্যান করছে, কিন্তু সরকারের এই অভিযোগের যে বাস্তবতা, সেই বাস্তবতাটা সজীব জয়ের এই বক্তব্যের মাধ্যমে তৈরি হচ্ছে। মানে সজীব জয় তিনি গ্রাউন্ড তৈরি করে দিচ্ছেন সরকারকে আওয়ামী লীগের উপরে সব দায় চাপানোর। অর্থাৎ এখন যদি আওয়ামী লীগ এই কর্মকাণ্ডগুলো নাও করে, তবুও কিন্তু মানে তার দলের উপরে এবং তাদের উপরে, তার মা ছেলে তাদের নেতাদের উপরে এই মানে অভিযোগটা আসবে এবং পুরো দায়টা তাদেরকেই নিতে হবে। এই ইম্যাচিউরড রাজনৈতিক কৌশল দিয়ে আওয়ামী লীগকে কতটা টেনে তুলতে পারবেন তিনি আগামীতে, শোনা যাচ্ছে আগামীর নেতৃত্ব সজীব জয়ের কাঁধেই আসবে। ঠিক সেই সময় এই ধরনের মানে হুমজিক্যাল মানে হুমজিক্যাল কথাবার্তা বলে আওয়ামী লীগের তিনি কতটা উপকার করছেন, সেটা একটা বড় প্রসঙ্গই বটে। আমার মনে হয় যে খুবই ভুল পথে এগোচ্ছেন তিনি। কারণ কোনো রাজনীতিবিদের কথা এটা হতে পারে না যে আমরা এটা প্রতিহত করব, এটা ঠেকাবো। হ্যাঁ, প্রতিহত করতেই পারেন আপনি। মানে প্রতিহত করা মানে কি, আপনি ভোট বয়কট করেন, আপনি আপনার নেতাকর্মীদের বলে দেন যে তোমরা ভোট দিতে যেও না। তাতে করে সরকারের একটা ডিসক্রেডিট তৈরি হবে। ডিসক্রেডিটটা কি, যে ভোট কাস্টিং অনেক কম হবে। ভোট কাস্টিং কম হলে তাহলে বিদেশ থেকে একটা চাপ আসবে যে একটা বড় অংশকে বাইরে রেখে আপনারা ভোট করেছেন, সুতরাং ভোট কাস্টিং কম হয়েছে। এই যে পজিটিভ ব্যাপারগুলো মাথায় না ভেবে নেগেটিভ ব্যাপারগুলো আমি ঠেকাবো, আমি এটা বন্ধ করব, সহিংসতা তৈরি হবে সরাসরি বলা, এটা কতটা ওয়াইজ ডিসিশন হলো সেটা আমি জানি না রাজনীতিবিদরা কিভাবে ভাবেন। তাদের রাজনৈতিক কৌশল হয়তো তারা নির্ধারণ করছেন, তারা ভালো বুঝবেন তাদের রাজনীতিটা কোন পথে এগুলে ভালো হবে। কিন্তু আমার মনে হয় যে
খুব একটা শুভ ইঙ্গিত দিচ্ছে না এই ধরনের বক্তব্য। কারণ এই ধরনের বক্তব্য যেটা তৈরি করবে পরিস্থিতির সেটা হচ্ছে যে আপনি ঘটান কিংবা না ঘটান, যেমন ধরেন আপনি কাউকে সন্দেহ করছেন, সন্দেহ করে আপনাকে আক্রমণ করতে পারে, এই সন্দেহ করে কারোর নামে আপনি থানায় জিডি করে রাখলেন। তো এই আক্রমণের ঘটনা যদি পরবর্তীতে ঘটে, ওই ব্যক্তি যার নামে জিডিটা করলেন তিনি যদি আপনাকে আক্রমণ নাও করে, অন্য তৃতীয় পক্ষ যদি আক্রমণ করে, তবুও দোষটা ওই জিডি করা ব্যক্তির নামে চলে যায়। এরকমটাও যে হতে পারে না রাজনীতির ক্ষেত্রে, সেটা তো আর গ্যারেন্টি দিয়ে বলা যায় না। সুতরাং আমার মনে হয় যে নিজের বিপদ নিজেই ডেকে আনছেন কিনা সজীব ওয়াজেদ জয়, বিশেষ করে নিজের বিপদ বলতে আওয়ামী লীগের বিপদ তিনি কথার মাধ্যমে তৈরি করে আনছেন কিনা। এমনিতেই তো তার দল অনেক বেশি বিপদের মধ্যে আছে, তার মধ্যে এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা কতটা তাদের উপকারে আসছে সেটা একটা বড় প্রশ্ন। আমি জানি না দর্শক আপনি জানলে কিংবা আপনার মতামত কি এই ব্যাপারে? সজীব ওয়াজেদ জয় ঠিক কথা বললেন নাকি দলের ক্ষতি হচ্ছে এই কথাবার্তার মাধ্যমে? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের। তার মানে ওই যে জল্পনাটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসই হবেন পরবর্তী নির্বাচিত সরকারের আমলের প্রেসিডেন্ট, সেটাই সত্যি হতে যাচ্ছে। এই প্রসঙ্গে যখন এই ভারতীয় সংবাদ মাধ্যম তাকে প্রশ্ন করলো, জয় উত্তর দিলেন, নো, I believe Yunus is trying to sell his businesses in Bangladesh. না, আমি সেটা মনে করি না। আমি বিশ্বাস করি ইউনূস বাংলাদেশে তার ব্যবসাগুলো বেচে দিতে চেষ্টা করছেন এবং ট্রান্সফারিং হিজ ফান্ডস থ্রু আজারবাইজানের মাধ্যমে তার সম্পদ পাচার করছেন, তার অর্থবিত্ত পাচার করছেন। ওই যে বললাম আজারবাইজান নামটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আজারবাইজানের প্রেসিডেন্টের 2 মেয়ে এই কাজে জড়িত, অফশোর কোম্পানি তৈরি করেন, অর্থ পাচার করেন, মিলিয়ন মিলিয়ন পাউন্ড এভাবে নিজেরা পাচার করেছেন। এজন্য যুক্তরাজ্য সহ দেশে দেশে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। বাংলাদেশে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার উপদেষ্টা মণ্ডলী নির্বাচন অনুষ্ঠানের পরে আসলে কে কোন পদে যাবেন কিংবা কে কোন দেশে চলে যাবেন, এই নিয়ে যখন মাসের পর মাস ধরে জল্পনা চলেছে বাংলাদেশে, মানে উপদেষ্টারা কি ধরনের সেফ এক্সিট পরিকল্পনা করছেন সেই বিষয়টি নিয়ে, এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের একসময়কার ছাত্র উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির প্রধান নেতা নাহিদ ইসলাম পর্যন্ত সংবাদ মাধ্যমে এসে এমন কথা ফাঁস করে দিয়েছেন যে উপদেষ্টারা সকলেই বিভিন্ন দেশে সেফ এক্সিটের জন্য যেমন অর্থ পাচার করছেন, মানে ধন সম্পদ পাচার করছেন, সরাচ্ছেন বিদেশে, ঠিক তেমনি কে কিভাবে সেফ এক্সিট নেবেন সেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপও করে রেখেছেন। কাজেই সেফ এক্সিটের প্রসঙ্গটি একটা দীর্ঘ সময় ধরে, মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের বয়স যতটা তত সময় ধরেই আসলে বারবার আলোচিত হচ্ছে। এর পাশাপাশি 15 মাস ধরে বাংলাদেশে ফ্যাসিস্টের দোসর বা ফ্যাসিস্টদের স্থাপনা, শিল্প কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান বলে, বাসভবন বলে যে পরিমাণ স্থাপনা ধ্বংসের ঘটনা ঘটেছে এবং শিল্প কারখানার পর কারখানা বন্ধ হয়েছে, আগুন জ্বলেছে দিনের পর দিন, এসব ঘটনার পর এটাও একটা আলাপে ছিল, টকশোগুলোতেও প্রায়ই আলাপ হচ্ছিল যে এই সরকারের পতনের পর তো গ্রামীণ ব্যাংক, গ্রামীণের এনজিওর যত শাখা আছে, গ্রামীণের 50টার মতো যত প্রতিষ্ঠান আছে, এই সব প্রতিষ্ঠান হয়তো হামলার শিকার হবে এবং কি করে এগুলোকে রক্ষা করা যাবে। অনেকেই এই প্রশ্ন তুলছিলেন যে বিরাট অর্থ সাম্রাজ্য, অর্থবিত্তের সাম্রাজ্য, সম্পদ, জমি, স্থাপনা গড়ে তুলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ এবং গ্রামীণের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে, এই বিরাট অর্থ সাম্রাজ্য তিনি কি করে নিরাপদ রাখবেন নির্বাচনের পরে, এই সব প্রশ্ন কিন্তু আলোচনার মধ্যে ছিল। এখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, যিনিও কিনা তার মায়ের মতোই গত কয়েক মাস ধরে বারবার আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন নির্বাচন প্রসঙ্গে, দলের রাজনীতিতে ফেরা প্রসঙ্গে, বাংলাদেশ প্রসঙ্গে, তিনি তার সর্বসাম্প্রতিক সাক্ষাৎকারটিতে সরাসরি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার সম্পত্তি, তার সম্পদ বেচা বিক্রি শুরু করেছেন। তিনি এই সম্পদ পাচার করছেন, একটা সুনির্দিষ্ট দেশের নাম বলেছেন, তিনি সেই সম্পদ পাচার করছেন আজারবাইজানে, আর
এই কথাটা জয় আগেও বলেছেন যে তারা সুনির্দিষ্টভাবে জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের পর ফ্রান্সে গিয়ে স্থায়ীভাবে বসবাস করবেন, যেই ফ্রান্সে তার যেমন ব্যবসা আছে তেমনি আছে তার বাসস্থানও। কাজেই এই যে হঠাৎ করে আজারবাইজানের নাম একেবারে মানে পূর্ব ইউরোপের এমন একটা প্রায় বাংলাদেশে আমরা তেমন ভাবে আলোচনাই করি নাই, নামই শুনি নাই, এমন একটা দেশের নাম উল্লেখ করে জয় বলে দিলেন ভারতীয় সংবাদ মাধ্যম CNN নিউজ 18-এর সঙ্গে এক সাক্ষাৎকারে যে ওই দেশটিতেই ডক্টর ইউনূস বাংলাদেশে তার সম্পদ বিক্রি করে, তার অ্যাসেট বিক্রি করে টাকা পাচার করছেন, সেটা অত্যন্ত একটা উল্লেখযোগ্য কৌতূহলোদ্দীপক। বিশেষভাবে কৌতূহলোদ্দীপক এ কারণে যে সাম্প্রতিক সময়ে মানে এই ডিসেম্বর মাসের 7 তারিখে সে হঠাৎ করেই বাংলাদেশে আজারবাইজানের প্রেসিডেন্টের 2 কন্যা এসে সাক্ষাৎ করে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। তাদের রাষ্ট্রীয় বা জাতীয় আর কিছুতে কোনো আগ্রহ ছিল না, তারা কোনো বিশেষ প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত, সেই প্রতিষ্ঠান সফরে এসেছেন এমন কিছুও জানা যায় না। প্রধান উপদেষ্টার দফতর থেকেই বেরিয়ে আসা ছবি এবং বিজ্ঞপ্তিতে শুধু এতটুকুই জানা যায় যে প্রেসিডেন্টের 2 কন্যা সাক্ষাৎ করে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, এবং আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের কন্যা লেইলা আলিয়েভা এবং আরজু আলিয়েভা সম্পর্কে আপনি যদি ইন্টারনেটে অনুসন্ধান করেন তাহলে আপনি দেখবেন এই 2 কন্যার অর্থ পাচার প্রসঙ্গে মানে মানি লন্ডারিং, অর্থ পাচারের সঙ্গে জড়িত থাকার সন্দেহে এবং বিভিন্ন জায়গায় অফশোর অ্যাসেট গড়ে তোলার জন্য, সম্পদের পাহাড় গড়ে তোলার জন্য অর্থ পাচারের মাধ্যমে তাদের বিষয়ে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে তদন্ত চলছে। শুধু তাই নয়, এই 2 কন্যা আজারবাইজানের প্রেসিডেন্টের 2 কন্যা লায়লা আর আরজু আলিয়েভা, যারা এসে কিনা দেখা করে গেলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শুধুমাত্র সে কারণে এত দূর পথ পাড়ি দিয়ে বাংলাদেশে এলেন তারা, তাদের নাম 2016 সালের এপ্রিলে যখন পানামা পেপারস বেরিয়ে এলো, যেই পানামা পেপারস বেরিয়ে আসার পর সারা পৃথিবীতে আলোড়ন উঠলো যে এই যে অফশোর কোম্পানি গড়ে তুলে মিলিয়ন পাউন্ডের সম্পদ তৈরি করেছেন যারা, তাদের যে নামের তালিকা পানামা পেপারসের মাধ্যমে উঠে এসেছিল সারা বিশ্বের এ ধরনের ব্যক্তিদের তালিকা, সেখানেও এই 2 কন্যার নাম আজারবাইজানের প্রেসিডেন্টের একেবারে শীর্ষস্থানে ছিল। তাহলে ভাবুন, জয় যখন এমন প্রসঙ্গ তুলছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে, তখন কিনা আজারবাইজানের প্রেসিডেন্টের কন্যারা মাত্র ঘুরে গেছেন, নভেম্বরে এক দফায় ঘুরে এসেছেন আজারবাইজানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কপে যোগ দেওয়ার জন্য, এবং তিনি আজারবাইজানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে নানা রকম আহ্বান জানানোর প্রেক্ষিতে এবার নির্বাচনের পরে আজারবাইজানের একটা দূতাবাস বাংলাদেশে খুলতে যাচ্ছে, এই ঘোষণাটিও এসেছে সাম্প্রতিক সময়ে। জয়কে এই সাক্ষাৎকারটি CNN নিউজ 18 নিতে গিয়েছিল মূলত বাংলাদেশের নির্বাচন সম্পর্কে আলোচনার জন্য, এবং বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে সজীব ওয়াজেদ জয় সাবেক প্রধানমন্ত্রীর এই পুত্রকে যখন প্রশ্ন করা হলো তখন তিনি প্রথমেই বলেছেন নির্বাচনটা রিগড হবে, মানে প্রহসনের নির্বাচন হবে, কারণ এখানে বৃহত্তম দল এবং তৃতীয় বৃহত্তম দলকে অংশ নিতে দেওয়া হচ্ছে না, মানে তৃতীয় বৃহত্তম বলতে তিনি নিশ্চয়ই জাতীয় পার্টিকে বলেছেন, এবং শুধুমাত্র এরাই নয়, তিনি উল্লেখ করে বলেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল, জাসদ, ওয়ার্কার্স পার্টির মতো দলগুলো নির্বাচনে অংশ নিতে পারছে না, কাজেই এটা একটা কমপ্লিট মকারি অফ ডেমোক্রেসি, এটা গণতন্ত্রের নামে একটা সম্পূর্ণ তামাশা। এখন CNN নিউজ 18 তাকে প্রশ্ন করেছিল যে হোয়াট উইল দ্য আওয়ামী লীগ ডু নাও, আওয়ামী লীগ এখন কি করবে? তখন তিনি বলেছেন আওয়ামী লীগ এরই মধ্যে ছোট ছোট বিক্ষোভ মিছিল করছে, এরপর আমরা বড় বিক্ষোভের আয়োজন করব, আমরা এটা রাজনৈতিকভাবে এর মোকাবেলা করব। সজীব ওয়াজেদ জয়কে জিজ্ঞেস করা হয়েছিল যে প্রেসিডেন্ট যে সাম্প্রতিক কমেন্ট করেছেন তার মানে এটা বৃহস্পতিবারের পরে নেওয়া, কিন্তু হাদির ঘটনা শুক্রবারই কিন্তু এই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। তো
জয়কে জিজ্ঞেস করা হয়েছিল যে প্রেসিডেন্ট যে কমেন্ট করেছেন যে তিনি পদত্যাগ করবেন নির্বাচনের পরে, এ সম্পর্কে তার প্রতিক্রিয়া কি। তিনি বলেছেন এটা তো খুব স্বাভাবিক ঘটনা, কারণ নির্বাচন যদি হয় তাহলে তো তাকে এমনিতেই নেমে যেতে হবে, মানে হি উইল হ্যাভ টু স্টেপ ডাউন। তারপর প্রশ্নটা করা হয়েছিল, ডু ইউ থিঙ্ক মোহাম্মদ ইউনুস ইজ ট্রাইং টু বিকাম প্রেসিডেন্ট? মোহাম্মদ ইউনুস কি প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করছেন বলে আপনি মনে করেন? এই জল্পনাটাও তো ছিল। এবং তফসিল ঘোষণার দিনেই যখন শাহাবুদ্দিন চুপ্পুর তরফে এই ঘোষণা এলো যে তিনি নির্বাচনের পরেই নেমে যেতে চান, তার দায়িত্ব ছেড়ে দিতে চান, তখন এই আলোচনাটা তুঙ্গে উঠছিল যে তার মানে ওই যে জল্পনাটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুসই হবেন পরবর্তী নির্বাচিত সরকারের আমলের প্রেসিডেন্ট, সেটাই সত্যি হতে যাচ্ছে। এই প্রসঙ্গে যখন এই ভারতীয় সংবাদ মাধ্যম তাকে প্রশ্ন করলো, জয় উত্তর দিলেন, নো, I believe Yunus is trying to sell his businesses in Bangladesh. না, আমি সেটা মনে করি না। আমি বিশ্বাস করি ইউনুস বাংলাদেশে তার ব্যবসাগুলো বেচে দিতে চাইছেন এবং বেচে দিতে চেষ্টা করছেন, এবং ট্রান্সফারিং হিজ ফান্ডস থ্রু আজারবাইজানের মাধ্যমে তার সম্পদ পাচার করছেন, তার অর্থবিত্ত পাচার করছেন। ওই যে বললাম আজারবাইজান নামটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আজারবাইজানের প্রেসিডেন্টের 2 মেয়ে এই কাজে জড়িত, অফশোর কোম্পানি তৈরি করেন, অর্থ পাচার করেন, মিলিয়ন মিলিয়ন পাউন্ড এভাবে নিজেরা পাচার করেছেন। এজন্য যুক্তরাজ্য সহ দেশে দেশে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। এখন জয় বলছেন হি প্ল্যানস টু লিভ দ্য কান্ট্রি। ইউনুস পরিকল্পনা করছেন তিনি দেশ ছেড়ে যাবেন এবং ফ্রান্সে গিয়ে থিতু হবেন, যেখানে তার একটা বাড়ি আছে, এবং বলছেন আজারবাইজানের প্রেসিডেন্টের কন্যারা সম্প্রতি বাংলাদেশে ঢাকায় একটা ব্যক্তিগত সফর, প্রাইভেট ট্রিপ করেছেন এবং তার সঙ্গে গিয়ে সাক্ষাৎ করে এসেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে গিয়ে সাক্ষাৎ করে এসেছেন। এখন ভারতীয় সংবাদ মাধ্যম জিজ্ঞেস করছে, ডু ইউ থিঙ্ক ফরেন ফোর্সেস আর ইনভলভড? CNN নিউজ 18-কে জয় উত্তর দিচ্ছেন, পাকিস্তান নিশ্চিতভাবেই জড়িত। আজারবাইজানের অ্যাঙ্গেলটাও এক্সট্রিমলি সিরিয়াস, আজারবাইজানের প্রসঙ্গটিও অত্যন্ত গুরুতর। ইউনুস ইজ লন্ডারিং হিজ মানি, ইউনুস অর্থ পাচার করছেন। হোয়াট ইজ দ্য ফিউচার অফ বাংলাদেশ ইফ দিস ইলেকশন প্রসিডস? নির্বাচন যদি হয়েই যায়, বাংলাদেশের ভবিষ্যৎটা কেমন দেখেন? জয় উত্তর দিচ্ছেন, বাংলাদেশ এই প্রহসনের নির্বাচন যদি সত্যি ঘটে, অনুষ্ঠিত হয়, তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অধীনে একটি ইসলামী স্টেটে, একটি ইসলামপন্থী রাষ্ট্রে পরিণত হবে। তারপর প্রশ্ন করা হয়েছিল, হু ইজ দ্য আওয়ামী লীগস বিগেস্ট এনিমি, জামাত অর বিএনপি? জামাত না বিএনপি? আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রুকে? উত্তরে জয় বলেছেন জামাত, কোনো প্রশ্ন ছাড়াই নিশ্চিতভাবেই জামাত। বিএনপি ইজ আ পলিটিক্যাল অপোনেন্ট, বিএনপি রাজনৈতিক বিরোধী দল মাত্র, শত্রু নয়, নট অ্যান এনিমি। জামাত opposes an independent Bangladesh and wants to turn it into a terrorist state. জামাত স্বাধীন বাংলাদেশের বিরোধিতা করে এবং বাংলাদেশকে একটা সন্ত্রাসবাদী রাজ্যে পরিণত করতে চায়। এই প্রসঙ্গগুলো তো রাজনৈতিক প্রসঙ্গ, কিন্তু এই যে ইউনুস অর্থ পাচার করছেন, এই প্রসঙ্গে কোনো প্রশ্ন ছাড়াও যে এতটা মানে কনফিডেন্সের সঙ্গে, আত্মবিশ্বাসের সঙ্গে জয় এই কথা বললেন, জয়ের কাছে তার মানে কি সুনির্দিষ্ট প্রমাণ আছে? জয় কি সেই প্রমাণ হাজির করতে প্রস্তুত, নাকি আজারবাইজানের কন্যাদ্বয়, প্রেসিডেন্টের কন্যাদ্বয় এসেছেন এবং ইউনুস নিশ্চয়ই একটা সেফ এক্সিটের কথা ভাবছেন? 2 2 4 মিলিয়ে জয় এমন একটা মন্তব্য করলেন। এবার যখন ইউনুস সরকার ক্ষমতায় এসেছেন, শেখ হাসিনার পদচ্যুতির পর, ক্ষমতাচ্যুত হওয়ার পর, তখন থেকেই কিন্তু ইউনুস সরকার বলে আসছেন যে শেখ হাসিনার পরিবার, তার রাজনৈতিক অনুসারীরা, মন্ত্রী এবং নেতৃবৃন্দ বিপুল পরিমাণ অর্থ পাচার করেছে বিদেশে। এবং সে সময় এমন খবরও বেরিয়ে আসে যে দুদকের হাতে নাকি FBI এর এমন প্রতিবেদন চলে এসেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে জয়ের মালিক। নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে সকালে রবিবার আমি এসে পৌঁছেছি। এখন আমার আজকে আবার একটা ফ্যামিলি পিকনিক আছে। এখন আমার স্নান, খাওয়া দাওয়া কিছু মানে ব্রেকফাস্ট কিছু হয়নি। প্রচন্ড ঠান্ডা এখানে এত আলো জ্বলছে বলে, গরম বলে আমি আর মানে কোট এগুলো গায়ে কিছু দিইনি এত আলোর মধ্যে। তো আমি গিজারটা চালিয়ে এসেছি, ততক্ষণে আমি একটা ছোট ভিডিও করে
আমি আপলোড করে দিয়ে তারপরে তো আমি এখান থেকে আমি পিংটিকে জয়েন করবো। এবার আসি মূল ঘটনা। দেখুন, পারিপার্শ্বিক হাজার ঘটনা ঘটেছে, সেগুলোকে আমি বাদ দিচ্ছি, ভিডিও অত লম্বা করে লাভ নেই, আপনারা যদি করবে। কিন্তু যেটা প্রাথমিক অংশ, যেখান থেকে না বললে পরে আপনারা পরবর্তী অংশটা বুঝতে পারবেন না, তাই সেখান থেকে আমি শুরু করছি। এটা হচ্ছে, আমি তো এখানে আপনাদের এখানে খুব বড় বড় বাতেলা করে গেছিলাম, রাজনাথ সিং আমার চেনেন, এই সকলটা দেখালে পরে তাহলে উনি চিনতে পারবেন, উনি হয়তো না করবেন না। কিন্তু যখন ওনার কাছে আমি গিয়ে পৌঁছালাম, কি খবর হ্যান ত্যান চাটা খাওয়ার পর যখন আমার উদ্দেশ্য জানতে চাইলেন, তখন উনি আমার কথা শোনা মাত্র উনি বললেন নো। মানে বললেন নো মিনস নো, আর কোনো কথা নেই। তারপরে তো উনি লিখতে আরম্ভ করে দিলেন। আমি বুঝলাম যে এটা নির্দেশ হচ্ছে, এবার তুমি উঠে যাও। তা আমি আর কোনো কথা বললাম না। আমার ভেতরে ভেতরে প্রচন্ড ক্ষুব্ধ, এতদিনের পরিচয়, তুমি এক কথায় আমাকে নো বলে আমাকে করে দিচ্ছ, তার এখন অনেক চাপ আছে, কি চাপ আছে তা তো আমি জানি না। আমি দরজাটি খুলে বেরিয়ে এসেছি, আর মনে মনে ভাবছি এবার তো আমি বাংলাদেশে প্রচুর লোকের গালি খাবো, মানে কমেন্ট সহযোগে গালি খাবো, পিঠের চামড়া প্রায় ওঠানোর মতো উঠিয়ে দেবেন। কারণ আমি যে পোস্টটা করে গেছিলাম সেখানে 90% আমাকে শুভেচ্ছা জানানো হয়েছে, 10% এমন উদ্গান্ডু আছে যারা বিভিন্ন রকমের প্রশ্ন নষ্ট করেছেন। তাদেরকে আমি বলি, তা আপনারা এই সমস্ত প্রশ্ন করেন না, আপনাদের মতো উদ্গান্ডু আমি খুব কম দেখেছি। আপনাদের মতো উদ্গান্ডু দেশে কিছু আছে বলে এই দেশটা পরাধীন হয়ে গিয়েছে, অন্য লোকে এসে দখল করে নিয়েছে। আপনারা কেবল পত্রবাজি করে যান। এই যে আপনারা কমেন্ট লেখেন না বিভিন্ন জায়গায় গিয়ে, পত্রবাজি বলে একে, আপনারা পত্রবাজি করে যান। আর এখান থেকে পায়রায় যেমন চিঠি পাঠাতো, আপনারা এরকম কমেন্ট পাঠান, নিজেদের কিছু করার ক্ষমতা নেই, হাওয়ায় তরবারি চালান আপনারা। তো যাই হোক, আমি 90% মানুষের জন্য করছি, আর বাকি যে 10% আছেন না, এখনই কেটে বলুন। কেউ নানান কথা বলেছেন, যাই হোক আপনারা কমেন্টগুলো দেখে নেবেন। এখন আমি যখন করিডোর দিয়ে হাঁটছি, নর্থ ব্লকের করিডোর দিয়ে হাঁটছি, ব্যর্থ মনোরথ, কাঁধ প্রায় ঝুলে গেছে, মাথা নিচু, যে আমি প্রচুর গালি খাবো, প্রচুর গালি খাবো। তো তারপরে তো হঠাৎ যখন হাঁটছে অন্যমনস্ক হবে, তখন দেখি পিঠে একটা হাত, ঘুরে দেখি যে একজন টপ অফিসিয়াল, এখন তার নাম আমি বলতে পারবো না, তো আপনারা বুঝে যাবেন তিনি মন্ত্রী নন, তিনি ক্যাবিনেটের সদস্য, এবং তিনি এতটাই গুরুত্বপূর্ণ, ক্যাবিনেটের প্রত্যেকটা মানে মিটিং এ তিনি থাকেন, এবং সিদ্ধান্ত, প্রত্যেকটা বিষয়ের সিদ্ধান্ত, ওনার সিদ্ধান্ত ছাড়া মোদিজি নড়েন না। এবার আপনারা বুঝে নিন সেই ব্যক্তি কে। তা তিনি আমার পিঠে হাত দিতেই আমি চমকে তাকালাম। তিনি আমার বললেন যে, কি ব্যাপার, তুমি দিল্লিতে, তুমি তো দিল্লিতে আসো, আসো না, বছরে তো একবার আসো, এখন তো তোমার আসার সময় নয়, তুমি তো ফেব্রুয়ারি মাসে আসো। না, এই উদ্দেশ্যে একটা এসেছিলাম, কিন্তু রাজনাথ সিং বলে দিলেন যে নো মিনস নো। এবার আপনি ভাবুন, আমি তো কি কাজ করি, কাদের জন্য কাজ করি, এখন তারা যে আমায় গালিগালাজটা করবে, আমি সেটাই ভাবতে ভাবতে আমি যাচ্ছিলাম। তখন জিজ্ঞেস করে, রাজনাথ সিং জি কি বলেছেন? আমি বললাম, উনি বললেন নো মিনস নো, আর কোনো কথা শুনলেন না উনি। তবে ঠিক আছে, তুমি আমার সঙ্গে এসো বলে আমায় নিয়ে গেলেন। রাজনাথ সিং, ওনার ঘরের পাশে একটা ওয়েটিং রুম রয়েছে, যারা দেখা করতে আসেন তারা ওয়েটিং রুমে চা জল খান। তা আমাকে ওখানে ঢুকিয়ে দিয়ে বললেন, আমি তোমাকে ডেকে নেবো, তুমি বসো। মিনিট 10 বাদে চা দিয়ে গেছে, চা তো ঠান্ডা হয়ে গেছে। আমার তো চায় আর মন নেই, কারণ আমার তো অবস্থা খারাপ, আমি তখন ভাবছি। তারপরে 2 মিনিট 10 বাদে এক উর্দিধারী এসে বললেন, সাহেব আপনাকে ডাকছেন। আমি, কে সাহেব? বড় সাহেব আপনাকে ডাকছেন। বড় সাহেব কি, বড় সাহেব তো আমি জানি না, চলুন কে ডেকেছে যাই, আমি তো আর অপরাধী না যে আমার আটকে রেখে দেবে, আমি দেখা করতে এসেছি। গিয়ে রাজনাথ সিং এর ঘরে দরজা ঠেলে আমার ঢুকিয়ে দিল। ঢুকে দেখলাম যে রাজনাথ সিং বসে আছেন, তার ঠিক পাশের চেয়ারে, এই ধরুন আমার টেবিল, তার পাশের যে চেয়ারটা থাকে সেই চেয়ারে উনি বসে আছেন। তো রাজনাথ সিং বললেন যে, আমি নো মিনস নো বললাম, তুমি চলে গেলে ওনার কাছে। এখন আমি ওনার কাছে যাইনি, আমি যাচ্ছিলাম করিডোর থেকে, উনি পেছন দিক দিয়ে এসে আমার পিঠে হাত রেখেছেন, জিজ্ঞেস করুন, আমি তো ওনার কাছে যাইনি। আপনি আমার মন এত ভেঙে দিয়েছেন, আমার সোজা আমি নর্থ ব্লক থেকে বেরিয়ে যাচ্ছিলাম। তা বলছে, ঠিক আছে, আমি সব শুনেছি। উনি ম্যাডামের সঙ্গে কথা বলেছেন, ম্যাডাম প্রাইম মিনিস্টারের সঙ্গে কথা বলেছেন, তিনি আপনার সাথে দেখা করতে রাজি হয়েছেন, আপনার নাম শুনে, তোমার নাম শুনে উনি চিনেছেন। কতগুলো শর্ত আছে বলুন। আমাদের প্রথম হচ্ছে, তুমি মোবাইল, তারপরে পেন, মানি ব্যাগ, রুমাল কিছু নিয়ে ঢুকতে পারবে না, কারণ উনি
Z++ সিকিউরিটির মধ্যে রয়েছেন, আর যেখানে রয়েছেন তুমি জানো সেখানে এগুলো অ্যালাউ নয়। 2, কোনো পলিটিক্যাল প্রশ্ন তুমি করতে পারবে না। আমি বললাম এত চাপাচাপি কেন আপনারা করেন? তোমরা দেখো এখানে অনেক মিডিয়া বসে আছে, ন্যাশনাল আছে, ইন্টারন্যাশনাল আছে, তোমার খবরটা যদি বেরোয় তাহলে পরে কিন্তু আমরা মুশকিলে পড়ে যাব। ফলে তুমি যে সাংবাদিক সেই পরিচয় তোমার থাকবে না, তুমি একটা কাভার নিয়ে যাবে। আমরা কাভারের ব্যবস্থা কে করে দেবেন? তখন ওই পাশে উনি বললেন যে আমি করে দেবো, তোমার চিন্তা নেই, ওসব নিয়ে তুমি চিন্তা করো না, তুমি কাজটা হলে তুমি দেখো কি করতে পারো। তারপরে তো উনি আমায় বললেন যে মানে যিনি টপ অফিসিয়াল তিনি আমায় বললেন কালকে 7টার সময় উনি তোমাকে ডিনারে ডেকেছেন, 6টার সময় তুমি এখানে চলে আসবে, সেন্ট্রাল লাইব্রেরির গাড়ি থাকবে, সেন্ট্রাল লাইব্রেরির গাড়ি করে তুমি চলে যাবে। তো গতকালকে শনিবার দিন সন্ধ্যে 6টার সময় আমি গিয়ে যথারীতি সেন্ট্রাল লাইব্রেরির অফিসে গেলাম, নিচেই অফিস, ওখান দিয়ে একটা লম্বা চওড়া গাড়ি, একটা মার্সিডিজ বেঞ্জ একটা আমার দেওয়া হলো, এবং সঙ্গে আমার এই চোখের মনিটর যেগুলো বলেছিলাম আমার ছবি টবি তুলে নিয়ে আমার একটা নীল পাস দিয়ে দেওয়া হলো। সে গাড়ি 45 মিনিট ধরে হিন্দানি এয়ারবেস, মানে গ্রেটার নয়ডাটা হচ্ছে উত্তরপ্রদেশের মধ্যে কিন্তু দিল্লির আন্ডারে। তো হিন্দানি এয়ারবেসে গিয়ে পৌঁছানোর পর পিএসও যিনি সিকিউরিটি অফিসার, পার্সোনাল সিকিউরিটি অফিসার, তিনি সমস্ত কিছু চেক টেক করলেন, আমার চেক টেক করে ওই যে মনে চোখের যে ছবি ছিল সেই ছবির সঙ্গে মেলালেন, মিলিয়ে বললেন আপনি কোথেকে এসছেন? আমি বললাম কলকাতা থেকে এসেছি। কি কাজ? আপনাকে বলবো কেন, সে তো আমি তো প্রতিরক্ষা মন্ত্রীকে বলেছি। তা প্রতিরক্ষার মন্ত্রীকে তাহলে জিজ্ঞেস করবো, আপনি জিজ্ঞেস করছেন আমার কি কাজ, তারপরে আপনি ঢুকতে দেবেন? না না, আমি সে কথা বলিনি, আমি জিজ্ঞেস করছি না আপনি কি কাজে এসছেন, সেটা আপনার দেখার দরকার নেই, আপনার কর্তব্য আপনি করে আমাকে ছাড়ুন, আর কি করতে হবে আমাকে বলুন। বলে কিছু করতে হবে না, এবার আপনি ওগুলো জমা দিন, জমা দিয়ে আপনাকে যে নির্দেশগুলো দিয়েছে সেই নির্দেশগুলো আপনি পালন করবেন বলে একটি সেনা অফিসারকে ডাকলেন। তিনি একটি জিপ নিয়ে আমাকে ভেতর দিয়ে নিয়ে চলে গেলেন ইন্ডিয়ান এয়ারবেসের ভেতরে। অনেকটা যাওয়ার পর একটা বাংলো মতো এলো, তিনি একটা দরজায় ঢোকালেন, ঢুকিয়ে একজনের হাতে আমার সঁপে দিলেন। তিনি এবার একটার পর একটা দরজা, একটার পর একটা দরজা ঢুকিয়ে তারপরে গোটা চারিক দরজার পরে একটা হল গিয়ে পৌঁছলো। হলটা পেরোলে পরে একটা দরজাটা খুললেই দেখলাম যে একটা ড্রয়িং রুম বিশাল, সেখানে একটা রাজকীয় সোফায় রাজকীয় ভাবে বসে আছেন আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি ঢোকা মাত্র দরজাটা টালাশ করে বন্ধ হয়ে গেল। তারপরে তা আমি নমস্কার করলাম, উনি সালাম করলেন, সালাম করার পরেতে উনি আমাকে বললেন যে আপনি তরুণ ঘোষ? আমি বললাম হ্যাঁ। আপনার আমি ছবি দেখেছি কিন্তু সামনাসামনি তো আপনাকে মানে অতটা এই লাগে না। মানে আমি বললাম আমি কি বয়স্ক লাগে নাকি কম বয়স লাগে? বললো কম বয়স লাগে। আচ্ছা ঠিক আছে, আমার বোধহয় বুড়ো লাগে। বললো না না, আপনি যথেষ্ট ইয়ং। তারপরে তো দেখুন আপনার দেশের একটা প্রধানমন্ত্রী, অত বড় মানুষ, আর আমি একটা ক্ষুদ্র মানুষ, একটা আমার মধ্যে শেকিনেস থাকবে, খুব স্বাভাবিক। আমার স্বাভাবিকতা ছিল না, উনি সেটা বুঝতে পেরেছেন। এত প্রখর বুদ্ধিমতী মহিলা আমি খুব কম দেখেছি। আর ওই রকম মানে হিউমার একটা মানুষের, ওইরকম হিউমার, মানুষকে সহজ করে নিতে পারা, হাসি ঠাট্টার মাধ্যমে গল্প করার এই। তো যাই হোক, উনি আমাকে পাশে বসতে বললেন, বসতে বলে তারপরে আমার পরিবারের সমস্ত খবর নিলেন, বাড়িতে কে কে আছে, আমি কোথায় থাকি, কি করতাম, কতদিন আমি সাংবাদিকতা করেছি, তো হঠাৎ কেন বাংলাদেশ নিয়ে পড়লাম, আমি এই সমস্ত কিছু ওনাকে বললাম। দিলাম আস্তে আস্তে আমিও সহজ হয়েছি। তারপরে উনি চা মানে ওইটা দিয়ে গেল, চা উনি খেলেন, আমাকেও চা দিলেন, আমিও চা খেলাম। তারপরে ঠিক 7টার সময় ডিনার এলো। আমি তো কথা বলতে পারছি না, মানে আমি তো ভেতরে ভেতরে আমার প্রশ্ন অনেক রয়েছে, আমি তো মানে প্রশ্ন করতে পারছি না। আমি জানি না উনি উত্তর দেবেন কিনা, তাও আমি জানি না। খাবারে যেটা ছিল সেটা হচ্ছে ভাত, ডাল, বেগুন ভাজা এবং বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, সঙ্গে মিষ্টি, মানে সন্দেশ 4 প্রকারের, দই, মিষ্টি, আইসক্রিম, হ্যান ত্যান এই সমস্ত রয়েছে। তো আমি তো অল্প খাই, উনিও দেখলাম খুব অল্প স্বল্পাহারী, উনি খুব অল্প খেলেন। খাওয়ার পর আমরা দুজনে সোফায় বসলাম। এবারেতে উনি আমায় বললেন যে আপনি কি জন্য এসছেন? দেখুন আমার মনে তো অনেক প্রশ্ন আছে, কিন্তু আমাকে এমবার্গো দিয়ে দেওয়া হয়েছে যে কোনো পলিটিক্যাল প্রশ্ন আমি করব না, সুতরাং আমি তো আপনাকে কোনো প্রশ্ন করতে পারবো না। এবার আপনি যদি আমায় কিছু বলেন তাহলে পরে তার প্রেক্ষিতে আমি কিছু পাল্টা প্রশ্ন করতে পারি।
মানে আমি আগে জিজ্ঞেস করে নিয়েছিলাম নিরামিষ প্রশ্ন কি চলবে, রাজনাথ সিংকে জিজ্ঞেস করেছিলাম, আমিষ প্রশ্ন করলাম না, নিরামিষ প্রশ্ন কি করা যাবে? তখন সঙ্গের যিনি কর্তা ছিলেন তিনি বললেন যে বুঝে করো, যা করবে তুমি দায়িত্ববান লোক, বুঝে করো। হ্যাঁ ঠিক আছে। তা আমার যে কাভারটা ছিল সেটা হচ্ছে সেন্ট্রাল আইভির কাভার ছিল, তার মধ্যে আমার দুজনে এসে চেক করে গিয়েছেন, সেন্ট্রাল আইভির কাভারটা চেক করে গিয়েছেন। তার মানে আমি বোঝাতে চাইছি এতটা নিরাপত্তার মধ্যে উনি রয়েছেন।